জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না বললেন তারেক রহমান। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে হতাশ হবে জনগণ। বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। গোপালগঞ্জে বৈষম্য বিরোধীদের সাথে ছাত্রলীগের মারামারি, গুজব ছড়িয়ে ২৪-এর পরাজিত শক্তি মানসিক শান্তি খুঁজছে, মন্তব্য ছাত্র নেতাদের। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব, দিনাজপুরে বললেন জামায়াত আমির। উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল আওয়ামী লীগ। আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। অর্থনীতির চাঙায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার, অভিযোগ বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। IMF এর পরামর্শে শুল্ক কর বৃদ্ধিতে বাড়বে শিল্প ব্যয়। রাজধানীর ধানমন্ডি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের জখম চাঁদাবাজিতে জড়াচ্ছে অনুসারীরা। আপনার ৩ জন মারছে, ৭-৮টা হুন্ডা নিয়ে এসে গোলাগুলি করছে, আগুনটা ভাঙছে। ভারতের বেঙ্গালুরুতে ধর্ষণের পর বাংলাদেশি নারীকে হত্যা, প্রতিবাদে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ফেলানি থেকে শুরু করে সকল খুনের বিচার দাবি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় ৭০ ফিলিস্তিনিকে মুক্তি দিল তেল আবিব, বিনিময়ে কারামুক্ত ইসরায়েলি ৪ জিম্মি। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জনগণের সাথে থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না, দলের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠন হলে সেটিকে স্বাগত জানানো হবে, তবে রাষ্ট্রীয় কিংবা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় কোনো দল হলে তা জনগণকে হতাশ করবে। তিনি আরও বলেন, দেশের নির্বাচন এবং সংস্কার দুটোই জরুরি, আর তার চেয়েও জরুরি বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানো। জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই শিক্ষক সম্মেলনের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অন্যরাও। সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। এ সময় তারেক রহমান বলেন, দেশের জন্য এখন নির্বাচন ও সংস্কার দুটোই জরুরি, তার চেয়েও জরুরি বাজারের সিন্ডিকেট ভাঙা। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি
সরকার পারছে না। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সাথে থাকলে সব ষড়যন্ত্রই রুখে দেয়া সম্ভব। নির্বাচন নিয়ে কোনো বিতর্ক তৈরি হলে তা ফ্যাসিস্টদের সহায়তা করার শামিল। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নের কোনো বিকল্প নেই। জানালেন শিক্ষা কমিশন গঠনের পরিকল্পনার কথা। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলের নেতারা স্মরণ করিয়ে দেন, সবার সমর্থনেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আশঙ্কা করেন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের। তারা বলেন, সরকার পরিচালনায় যুক্তদের এমন কোনো আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয় যা সমস্যা তৈরি করে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। মাঘের শীতে রাজনীতিতে উত্তাপ বাড়ছেই। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে দুই উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়ায় নাখোশ বিএনপি। এই সংস্কার 2 বছর আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমর্থনের কথা। বাংলাদেশের সকল মহলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। অনির্বাচিত সরকার যতদিন বেশি ক্ষমতায় থাকবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, এমন অভিযোগ এই বিএনপি নেতার। বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে। গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট, আরও কিছু, এগুলো তো কোনো দ্বিমত না। অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি 2 শীর্ষ নেতা অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা থাকার বৈধতা নেই বলেও মন্তব্য করেন। এই অস্থায়ী সরকার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। এই নির্বাচনকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে, এই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে। কাদের স্বার্থে আমরা বলতে চাই না। নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। নিরপেক্ষ নির্বাচনের জন্য আগামী দিনে বিএনপি কর্মসূচি দিতে পারে বলেও ইঙ্গিত দেন নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। এতে এক সমন্বয়ক আহতও হয়েছেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শরীফুল ইসলাম সোহাগ পরীক্ষা শেষে হল থেকে বের হচ্ছিলেন। ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। আর এ সময় ছাত্রদের উপর হামলা করে এবং সোহাগকে ছিনিয়েও নেয় ছাত্রলীগের অন্য কর্মীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং শরীফ নামের এক সমন্বয়ক এ সময় আহতও হয়। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, ছাত্র উপদেষ্টারা পালিয়ে গেছেন, এসব গুজব ছড়িয়ে পলাতক দল নিজেদের মানসিক শান্তি খুঁজছেন বলে মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।
তাদের অনেকেই মনে করছেন সামাজিক মাধ্যমে শুরু হয়ে সেখানেই শেষ হয়ে যাচ্ছে এসব গুজবের উত্তেজনা, আর তাই এসবে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা। সুইজারল্যান্ডে পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা, দেশ ছেড়ে পালাচ্ছেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি ও পেজ থেকে ছড়ানো এসব গুজব থেকে নোয়াখালীর চাটখিলে শোডাউনের সূত্রপাত। শুক্রবার রাতে মোহাম্মদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাদল এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নেতৃত্বে শোডাউন করে কর্মী সমর্থকরা। গ্রেফতার হয় ইউনিয়ন যুবলীগ সদস্য ইব্রাহিম খলিল রাসেল ও আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়া লিটন। গতকালকে ইউনিস পলাই গেছে এই মর্মে এক ধরনের গুজব ছটায় তারা বানসা বাজারে একটা শোডাউন করার চেষ্টা করেছে। সুইজারল্যান্ড থেকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেছে এরকম একটা গুজব গত 2 দিন থেকে আমাদের উপজেলা আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা ছড়াচ্ছে। পুলিশ জানায় 5 আগস্ট চাটখিল থানার মামলায় আসামি দেখানো হয়েছে 2 জনকে, তোলা হয়েছে আদালতে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ভারতে বসে দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা। দিল্লির কোলে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায়, আমরা কি বসে থাকবো? পঞ্চগড়ে সার্জিস আলম বলেন, এসব গুজবে কান না দিতে। ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। কিন্তু আমরা মনে করি আমাদের এদিকে কান দেওয়ার আসলে সময় নেই। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবোধ সম্পন্ন, বাংলাদেশের মানুষ এগুলোকে পাত্তা দেয় না, বরং এগুলো তাদের বিনোদনের খোরাক যোগায়। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব দেখে মনে করেন 5 আগস্টের আগের নানা গুজবের কথা। যেদিন শেখ হাসিনা পাওয়া তার আগের রাতে 4 আগস্ট রাতে বলা হচ্ছিল যে এই টিসি, এই ঢাকা ইউনিভার্সিটি এরিয়া লাখ লাখ আওয়ামী লীগ কর্মী, যুবলীগ, ছাত্রলীগ কর্মী দিয়ে ভরে গেছে। এই দেখা গেল কয়েকটি কুকুর ছাড়া আসলে আর কেউ নেই গভীর রাতে। সমন্বয়ক হাসিব আল ইসলাম মনে করেন, গুজব ছড়িয়ে একটা মানসিক শান্তি খুঁজে পায় 24-এর পরাজিত শক্তি। তারা পালিয়ে গিয়ে তারা ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াগুলোতে এই ধরনের অপপ্রচার চালিয়ে তারা হয়তোবা মনের শান্তি খোঁজার চেষ্টা করে, কেননা তারা তো আসলে পতিত শক্তি এবং রাজপথে তাদের কোনো অবস্থান নেই এবং তাদের কোনো সাংগঠনিক সক্ষমতাও নেই। এসব গুজবে কান না দিয়ে জুলাই আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রনেতারা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সব সংস্কারের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনাজপুরে কর্মী সম্মেলনে তিনি নতুন প্রজন্মের দেশ গড়ার কারিগরদের পূর্ণ সমর্থন জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। প্রায় 20 বছর পর দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। সকাল থেকে দলে দলে তৃণমূলের নেতাকর্মী আর সমর্থকরা জড়ো হতে থাকেন গোরে শহীদ ময়দানে। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা জামায়াতের নেতারা। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার। দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রোডের বদলে বাস উপহার করেছে। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানান আমিরে জামায়াত। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো এটা করবে না। 5 আগস্ট পরবর্তী জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে জড়িতরা নব্য ফেসিবাদের অংশীদার বলেও মন্তব্য করেন জামায়াতের শীর্ষ নেতা। তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? আমিন বাবু, যমুনা নিউজ। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5:07 সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। 4 দিনের সফরে ডক্টর ইউনূস মোট 47টি ইভেন্টে অংশ নেন। তিনি 4 জন সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 শীর্ষ কর্মকর্তা,
ও বৈশ্বিক শীর্ষস্থানীয় 10টি কোম্পানির প্রধান নির্বাহীর সাথেও বৈঠক করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট, আরও 2টি অনুষ্ঠানেও অংশ নেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সফরের শেষ দিনেও ডক্টর ইউনূস বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। আর শীর্ষ সম্মেলনের সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মারিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। আইএমএফ-এর প্রেসক্রিপশন মেনে চলছে সরকার, এতে করে সংকটে পড়বে অর্থনীতি। ব্যবসা বাণিজ্য চাঙায় গুরুত্ব দিচ্ছে না অন্তর্বর্তী সরকার। দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার। তাছাড়া এই সংকট সুরাহার লক্ষণ নেই বলে মনে করে ব্যবসায়ী সংগঠন বিসিআই। এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সুদ হার বাড়ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, ঢালাও শুল্ক কর বৃদ্ধির ফলে শিল্পের ব্যয়ও বাড়বে। জ্বালানি ব্যয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাও জরুরি। ধারাবাহিকভাবে কমছে শিল্প উৎপাদন, পিছু ছাড়ছে না অনিশ্চয়তা, অর্থনীতি চাঙ্গায় নেওয়া হচ্ছে না কার্যকর উদ্যোগ। অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে শনিবার দুপুরে সংগঠনের তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই। বলা হয়, নীতি সুদ হার বাড়ছে, ঋণপত্র বা এলসিতে আনা হয়েছে নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে কমছে চাহিদা। এর মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি হলে ব্যাহত হবে শিল্প উৎপাদন। ইন্টারেস্ট রেট এত বেশি হাই করে দেওয়া বা এলসি ওপেন করার জন্য ডিফিকাল্টি সৃষ্টি করা, কারেন্সি ডিভ্যালু হয়েছে এবং সেই ক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল বরোয়ারের যে লিমিট সেটা বৃদ্ধি না করা, এগুলি কিন্তু মেসেজগুলি ক্লিয়ার করে দেয় যে আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সহায়ক না। অর্থনীতি নিয়ে একের পর এক ভুল নীতি গ্রহণ করেছে আওয়ামী লীগ সরকার। মধ্য আয়ের দেশের রূপান্তরের সময়সীমা আরও 3 বছর পিছিয়ে দেওয়া দরকার। বলা হয়, আইএমএফ এর প্রেসক্রিপশন মেনে চলছে বর্তমান সরকার। আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। আমরা আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে আমরা আমাদেরকে প্রিপারেশন নিতে পারি। আমরা অনেক জায়গায় কিন্তু কমপ্লায়েন্স মিট করার জন্য আমরা অনেক জায়গায় কাজ করতে পারি, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন করতে গেলে আমাদের ইকোনমিতে এটা বিরাট এফেক্ট হবে। অন্তর্বর্তী সরকারের কাছেও অর্থনীতি গুরুত্বহীন। দ্রুত সময়ের মধ্যে দরকার গণতান্ত্রিক সরকার, এর জন্য দরকার নির্বাচন। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যত শর্ট হোক তত কিন্তু ওনাদের যত কুইক হোক, আমি মনে করি যে ওনাদের ইলেকশন প্রসেসে চলে যাওয়া উচিত এবং তাতে করে সবার মধ্যে একটা স্বস্তিও আসবে। গেল 1 বছরে বন্ধ হয়ে গেছে 100-র বেশি গার্মেন্টস কারখানা, বন্ধের পথে আরো 200টি কারখানা। ইন্টারেস্ট রেট যদি হাই হয়, ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না। এগুলি তো আসলে বিভ্রান্তমূলক। যমুনা নিউজ, ঢাকা। বিদ্যুৎ জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতির বিচারে জ্বালানি ট্রাইব্যুনাল করা দরকার বলে মনে করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানিয়েছেন, এখন থেকে জ্বালানি খাতের সব প্রকল্পের ঠিকাদার নিয়োগ দেয়া হবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে। আজ দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই এর এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্বালানি নিরাপত্তা বিষয়ক সেমিনার, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান বাস্তবতা তুলে ধরে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতের পথ খুঁজতে এই আয়োজন এফবিসিসিআই এর। আলোচনার বড় অংশ জুড়ে ছিল নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, গেল 15 বছরে এ খাতে উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে তার বিচার করতে হবে সবার আগে। জ্বালানি অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছে হাইকোর্ট সহ বিভিন্ন আদালতে বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো বেরিয়েছে, সেই সমস্ত অভিযোগের বিচার করার জন্য বিআরসি আইনের নির্দিষ্ট ধারা আছে। একতরফা ডিসিশনের কারণে এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর যে কোথায় এসেছে এটা অকল্পনীয়, এবং এখান থেকে কিভাবে আমরা একটা সাস্টেনেবল জায়গায় যাব আমার কাছেও এটা ক্লিয়ার না। নতুন উৎস সৃষ্টি না করে মজুদকৃত গ্যাস ব্যবহার বৃদ্ধির বিপক্ষে মত দেন বিশেষজ্ঞরা। উপদেষ্টা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। আগে ওই যে বললাম যে নেগোশিয়েট করে বিদ্যুৎ প্রকল্প, গ্যাস প্রকল্প দেওয়া যেত, আমরা বলছি যে না, এখন আর আমরা এসব আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু করব না। আমরা যা কিছু করব একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করব।
তিনি বলেন, আওয়ামী লীগের আমলে বেশি দামে যে বিদ্যুৎ কেনা হয়েছে সেটি কতদিন টানা যাবে তা নিশ্চিত নয়। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বলেন, যাদের বাড়তি গ্যাস লাগবে তাদের জন্যই দাম বাড়ানো হয়েছে। একটা ন্যাশনাল কমিটি করছিলাম, একজন বিচারপতিকে, প্রাক্তন বিচারপতি জাস্টিস মনিরুল ইসলামকে দিয়ে বড় বড় যেসবগুলো হয়েছে, জ্বালানির অপরাধ হয়েছে, সেগুলো তারা দেখতেছেন। এর মধ্যে তারা আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যে এগুলো রিনেগোশিয়েট করার জন্য। রাতারাতি সব বদলে ফেলতে কোনো জাদুর চেরাগ সরকারের হাতে নেই বলেও মন্তব্য করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। নামাজ এবং দুপুরের তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মাল্টিপ্ল্যানে 2 ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার কিছুক্ষণ আগে ধানমন্ডি 7A-তে এলোপাতাড়ি গোলাগুলি করে সন্ত্রাসীরা, এবং সেই ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে এই এলাকার নির্মাণাধীন ভবন মালিকদের কাছে চাঁদা চাওয়া হয়। পরে চাঁদা না পেয়ে ওই এলাকায় অস্ত্র হাতে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত থাকছেন এবং ছবি তুলেছেন আরেক সহকর্মী নির্মল চন্দ্র। 10 জানুয়ারি সন্ধ্যা 6টা রাজধানীর ধানমন্ডি 7A-তে বাইকে করে আসে বেশ কয়েকজন যুবক। অস্ত্র হাতে সবাই একটি নির্মাণাধীন ভবনের সামনে থামে। এর মধ্যেই এক যুবক ইমন ভাই পাঠাইছে বলেই এলোপাতাড়ি 10-12 রাউন্ড গুলি করে। ভবনের ভেতরের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও দিক বিদিক ছুটতে দেখা যায়। কারা কি উদ্দেশ্যে এভাবে প্রকাশ্যে গোলাগুলি করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যায় টিম যমুনা। প্রকাশ্যে কেউ কথা বলতে না চাইলেও কয়েকজন জানান শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেয় এমন হামলা। ইমনের নাম করে চাঁদা চায় নির্মাণ শ্রমিক, হ্যাঁ চাঁদা চায়, এইখানের মধ্যে চাঁদা চায়, তো চাঁদা দিতে চায় নাই, ওরা করছে, পুলিশের কাছে কমপ্লেন করছে, এসে গোলাগুলি করছে। এটা কার নাম করে? এটা কার নাম করে? ইমন শীর্ষ সন্ত্রাসী ইমন। চাঁদা কি সব বাড়িতে চাচ্ছে? সব বাড়িতে কি পরিমাণ, কত টাকা করে দিতে হবে কি বলছে? এটা আমি জানি। কয়জন আসছিল ওই দিন সব মিলে? প্রথম দিনে ছিল 5-6 জন, পরে আইসে মনে করেন একদিনে গুলি করছে শুনছি নাকি 2 জনে, পরে একদিনে 7-8টা হুন্ডা নিয়ে এসে গোলাগুলি করছে, আগুন টাগুন ধরে সিসি ক্যামেরা ভাঙছে। নিজেদের আধিপত্য জানান দিতে সেদিন সন্ত্রাসীরা শুধু গুলি করে ক্ষান্ত থাকেনি, এই জায়গায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে হুমকি দেয়া গেছে চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবে। ওইখানে ফুটাইলো, ককটেল ফুটাইলো আর আগুন লাগাই দিল। আচ্ছা, গুলি করলো যে এখানে ওরাই? হ্যাঁ গেছে। 4-5 জনে মারছিল, শর্টে থাপ্পড়ে বাড়িতে দিয়েছে, আর 10-12 জন সব বললে একে তো ড্রাগ বন্ধ গনবো, বাড়ি চলে যাবে, তা নাহলে পেটাবে মারবে। খোঁজ নিয়ে জানা যায় এই এলাকায় আরো বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে। গোলাগুলি করার আগে প্রত্যেকটিতেই চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিল ইমনের লোকজন। ইঞ্জিনিয়ার সহ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। মানে এর কি এই সব প্রজেক্টে চাঁদা চাইছে? হ্যাঁ, সব প্রজেক্ট, এই প্রজেক্টের লোকও মারধর দিছে। এখানে আপনার 3 জন মারছে, একটা লেবার মারছে, আর এই আপনার সুপার ভাই আছে না, সুপার বাইরে মারছে, তারপর আপনার ইঞ্জিনিয়ার বাইরে মারছে। তো মনে করেন যে আপনার 30টার মতো থাপড় দিছে। গোলাগুলি করার কয়েকদিন আগে চাঁদা দাবি করার সেই সিসি ক্যামেরার ফুটেজও যমুনা টেলিভিশনের হাতে এসেছে, যাতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন যুবক এসে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। জানা গেছে বিদেশে বসে ধানমন্ডি এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসী ইমন। আমরা যতটুকু জেনেছি যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সে জামিন পায়, জামিন পাওয়ার পরে শুনেছি বিদেশে অবস্থান করছে, এরকম একটা আমরা শুনেছি, এটা নিয়ে কাজ করতেছে দেখি। প্রকাশ্যে গোলাগুলির এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। হামলায় সরাসরি জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় এবং গোপন সংবাদের মাধ্যমে আমরা বেশ কিছু আইডেন্টিফাই করি ওইখানে যারা ছিল, এবং এর মধ্যে 2 জন আছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছিল ওখানে হৃদয়, আর একটা হচ্ছে রাতুল। 2 জন কিন্তু 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা যে বড় ভাইয়ের
মাধ্যমে ওখানে গিয়েছে, সেই বড় ভাইয়ের নাম টাম সহ যারা আছে সবাইকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং সবাই কিন্তু পলাতক। এসব সন্ত্রাসীদের মদতদাতাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের বেঙ্গালুরুতে 28 বছর বয়সী বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে থেকে নেতারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। কেন ভারতীয় হাইকমিশনারকে ডেকে এ ঘটনায় জবাব চাওয়া হলো না, সেই প্রশ্নও তোলেন তারা। শুক্রবার কর্ণাটকের কালকেরে হ্রদের কাছ থেকে বাংলাদেশি নারী নাজমার মরদেহ উদ্ধার করে রাজ্য পুলিশ। ভারতের কর্ণাটক রাজ্যের রামমূর্তিনগর এলাকার কালকেরে হ্রদের কাছে পাওয়া যায় বাংলাদেশি নারী নাজমার মরদেহ। রাজ্য পুলিশের প্রাথমিক ধারণার ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে ধর্ষণ ও হত্যার শিকার হন তিনি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নেতারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। একই সাথে তারা বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও দেশবাসী সোচ্চার। নাজমা হত্যাকাণ্ডের যদি বিচার নিশ্চিতে তারা যদি কোনো প্রকার বিবৃতি না দেয়, ভারতীয় হাই কমিশনারকে ডেকে চাপ প্রয়োগ না করে, তাহলে কিন্তু বাংলার ছাত্র জনতা বসে থাকবে না। ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। ফেলানি থেকে শুরু করে এ যাবৎকালে সকল হত্যার বিচার দাবি করেন ছাত্রনেতারা। রাষ্ট্রীয়ভাবে এখন আর নতজানু না দেখিয়ে বিচার যেন নিশ্চিত করা হয় এবং এর জন্য একটা জোরালো পদক্ষেপ যেন দেওয়া হয়। এই ঘটনার বিচার হওয়া পর্যন্ত, সুবিচার হওয়া পর্যন্ত আমরা থামবো না। একই সাথে গত 54 বছরে বাংলাদেশের যত মানুষ এই ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, ভিকটিম হয়েছেন, তাদের সকলের সুবিচার নিশ্চিত করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। তাদের অভিযোগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে ভারত। ভারত সরকারের কাছে আমার যে নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, সকলেই মর্মাহত, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা সভায় তিনি অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি জানান। যে সকল দল জাতীয় সরকারে আসবে না তাদের বিষয়ে সিদ্ধান্ত জনগণ নেবে। এ সময় বলেন, ছাত্র সমন্বয়করা এলাকায় গিয়ে শোডাউন দিচ্ছে, উপদেষ্টারা জনসংবর্ধনা নিচ্ছে, এটা কোনো ভালো নজির নয়। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাজনৈতিক দল গঠন করতে চাইলে স্বাগত জানানো হবে, তবে কিংস পার্টি গঠনের চেষ্টা হলে তা জনগণ মানবে না। রাজধানীর বিজয় সরণি ক্রসিংয়ে নতুন নিয়ম চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনকে বিজয় সরণির পরিবর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিয়ে নগরীর পশ্চিমাংশে যেতে হবে। এতে করে যানজট অনেকটা কমানো সম্ভব বলে কর্মকর্তারা মনে করছেন। পূর্ব ঘোষণা মতে শনিবার সকাল থেকে কার্যকর করার কথা ছিল নতুন নিয়ম, কিন্তু সকাল 10:30 পর্যন্ত পরিবহন চলে আগের নিয়মে। নতুন নিয়মের প্রস্তুতিতে খানিকটা সময় নেয় ট্রাফিক বিভাগ। সব প্রস্তুতি শেষে সকাল 11:15টার দিকে বন্ধ করা হয় জাহাঙ্গীর গেট থেকে আসা পরিবহনের ডানে মোড়। রাস্তার মাঝখানে রশি দিয়ে পরিবহনগুলো ডানে মোড় আটকে দেয় ট্রাফিক বিভাগ। এ সময় বিভিন্নভাবে প্রচারণা চালানো হয় নতুন নিয়ম সম্পর্কে। 2 দিন ধরে প্রচারণার পরই তৃতীয় দিন যখন চালু করা হয় নতুন নিয়ম, তখনও অনেকে জানতেন না ডানে মোড় বন্ধের বিষয়টি। এ নিয়ে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হয় ট্রাফিক সদস্যদের সঙ্গে। নতুন নিয়মে ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, গাবতলী সহ ঢাকার পশ্চিমাংশের পরিবহনগুলো জাহাঙ্গীর গেট থেকে এসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দিয়ে ডানে মোড় নিতে হবে। এরপর বিআইসিসি বা আগারগাঁও ক্রসিং ব্যবহার করে যেতে হবে নির্ধারিত গন্তব্যে। এখানে চতুর্মুখী যে যানবাহনের যে ফ্লো, এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশ যে র্যাম্প সেটি এখানে অবস্থিত, এবং 2 পাশ থেকেই কিন্তু এই র্যাম্পে যানবাহনগুলো মানে আসে, এবং 2 পাশ থেকে এগুলো র্যাম্পে ওঠার জন্য তারা চেষ্টা করে।
তো যেই কারণে ইদানিং জ্যামটা আরও বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত এই ব্যবস্থা নেওয়া হলেও যানজট কমানোর স্থায়ী ব্যবস্থা নিয়ে আরও বড় পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন কর্মকর্তারা। যে সমাধানটা নিয়ে এসেছি এটি খুব টেম্পোরারি একটা সমাধান। যদি এইটাকে আরও সুন্দরভাবে এটা নিয়ে আসা, এটা যদি সমাধান করতে চাই আমরা, তাহলে অবশ্যই এইটা অন্য পদ্ধতিতে যেতে হবে। যারা এখানে টাউন প্ল্যানিংয়ের সাথে যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, এবং যারা আমার সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ সংশ্লিষ্ট যারা আছেন সকলকে নিয়ে এটি কিভাবে এই সিগন্যালের জ্যামটা কমিয়ে নিয়ে আসা যায় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই নিয়মে ইতিবাচক সাড়া পেলে এটি চালু রাখা হবে, আর যদি নেতিবাচক হয় তাহলে বিকল্প ব্যবস্থার কথা ভাবা হবে বলে জানায় ট্রাফিক বিভাগ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিসিবির একটি সভা চলছিল এবং সেটি শেষে এই মুহূর্তে ব্রিফিং চলছে, সরাসরি সেখানে যাচ্ছি। মঞ্জুর আলম, এই হচ্ছে 23টা কমিটির মধ্যে 2টো কমিটি খালি আপনার এখনো দাওনি, একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি। এটা ছিল আমাদের প্রথম ডিসকাশন, যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে, এটার ডিসিশন দিয়ে আজকে এটা ওই আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে, এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে না? একটা সাইডে, হ্যাঁ আচ্ছা সব। দ্বিতীয় হচ্ছে যে আমাদের জানেন যে একটা আমাদের কনস্টিটিউশন নিয়ে একটা কারেন্টলি একটা সমস্যা চলছে, এইটা নিয়ে অনেক লেন্দি ডিসকাশন হয়েছে। এটা মাহবুব ভাই আপনাদের আপডেট করবে। ধন্যবাদ। আপনি জানেন যে কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরে বাকি কার্যক্রম করা হবে। এইভাবে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। তারপরে থার্ড হচ্ছে আমাদের বিপিএল নিয়ে থার্ড, হ্যাঁ মহিলা মেয়ে। আচ্ছা, আমি তার আগে বলতেছি ইয়েতে আমরা যে ডিসিশন নিয়েছিলাম মহিলা বিপিএল করার, সো এইটা এখন যেটা বোর্ড ডিসিশন নিয়েছে, আমরা কিন্তু সব মানে আমাদের ওয়ার্ক শুরু করে দিয়েছি। আমরা ইউআই দিয়ে দিয়েছি, টিমগুলি কারা নিবে সেটার জন্যে। সো এই কার্যক্রম চলবে। যদি এই কার্যক্রম আমরা বিয়ে করতে পারি তাহলে আগের ডিসিশন থাকবে, নয়তো এটা পিছিয়ে যাবে। আমরা রাশ করে কিছু করতে চাচ্ছি না। যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। শনিবার ওফার কারাগার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং কড়া প্রহরায় তাদের মিশরে পাঠানো হয়েছে। গাজা কিংবা পশ্চিম তীরে প্রবেশ করতে পারবে না এই কয়েদিরা। আর এর আগে শর্ত অনুযায়ী 4 ইসরায়েলি নারী বন্দীকেও মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। যেন কোনো মিত্র বা স্বজনকে দেয়া হচ্ছে সংবর্ধনা, দেখে বোঝার উপায় নেই চলছে বন্দী মুক্তির আয়োজন। যুদ্ধবিরতি চুক্তির আওতায় দ্বিতীয় দফায় 4 ইসরায়েলি নারীকে মুক্তি দিল হামাস। মুক্তি পাওয়া সবাই দেশটির সামরিক বাহিনীর সদস্য। শনিবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে আনুষ্ঠানিকতা শেষে রেড ক্রসের কাছে তাদের হস্তান্তর করা হয়। এ সময় উচ্ছ্বসিত দেখা যায় বন্দীদেরও। হামাসের পক্ষ থেকে ইসরায়েলি বন্দীদের দেওয়া হয় বিশেষ উপহার। পরে রেড ক্রসের গাড়িতে তাদের গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়া হয়। এ সময় হামাস ও প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। 4 জিম্মির বিনিময়ে 200 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তাদের পাঠানো হয়েছে মিশরে। শর্ত অনুযায়ী গাজা কিংবা পশ্চিম তীরে যেতে পারবে না তারা। গেল রোববার প্রথম দফায় ছাড়া পায় 3 ইসরায়েলি জিম্মি ও 90 ফিলিস্তিনি কারাবন্দী।
হামাস ইসরায়েল চুক্তির শর্তে বলা হয়, প্রতিজন বেসামরিক ইসরায়েলি নারী জিম্মির পরিবর্তে মুক্তি পাবে 30 ফিলিস্তিনি নারী ও শিশু, আর বন্দী প্রতিজন নারী সেনার বিনিময়ে ছাড়া পাবে 50 ফিলিস্তিনি নারী ও শিশু। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।